হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায়টি আমি পড়াচ্ছিলাম। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব যে গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, টোটাল 5টি পার্থক্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাহলে প্রথম পার্থক্য দেখো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের সমস্ত ক্ষমতার মূল উৎস হলো জনগণ। দেখো, গণতন্ত্র যাকে ইংরেজিতে বলা হয় ডেমোক্রেসি, আর কর্তৃত্ববাদ যাকে ইংরেজিতে বলা হয় অথরিটারিয়ানিজম। তাহলে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কাকে বলা হয় একটু বলে নিই। ঠিক আছে, দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থার মধ্যে মানুষজন, ঠিক আছে, সেই দেশের জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে, সেটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থার মধ্যে একটা মুষ্টিমেয়, ঠিক আছে, একটা মুষ্টিমেয় শাসক গোষ্ঠীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে আর তারা সেই ক্ষমতাকে হস্তান্তর করতে চায় না। ঠিক আছে, এবং জনগণের যে সাধারণ মানুষের যে ব্যক্তি স্বাধীনতা, তাদের যে রাজনৈতিক অধিকার, সেটাকে আর কি সংকুচিত করে। এটা হচ্ছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা। বোঝা গেল? তাহলে এবার পার্থক্যটা দেখা যাক। যেখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে সরকারের যে সমস্ত ক্ষমতা তার মূল উৎস হলো জনগণ। দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে কি হয় যে জনগণরা কি করে, যে ভোট দেয়, জনগণদের ভোটাধিকার থাকে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে। আমরা আমাদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারের মাধ্যমে আমরা ভোট দিয়ে প্রতিনিধিকে নির্বাচিত করি। তারপরে সেই প্রতিনিধি গিয়ে সরকার তৈরি করে। ঠিক আছে, যে যেমন আমাদের ভারতবর্ষে লোকসভা নির্বাচন হয় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। তাহলে সেই যে 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে কি হয়, যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসে। কিভাবে? যে আমাদের লোকসভাতে সদস্য সংখ্যা আছে 543 জন বা 543টি লোকসভায় সিট আছে। এই 543 জনকে আমরা নির্বাচিত করি। ঠিক আছে, আমাদের লোকসভা যে কেন্দ্র আছে সেখান থেকে একজন যায়, এমন ভারতের সমস্ত জায়গা থেকে টোটাল 543 জন লোকসভাতে যায়। তারপরে যেই পার্টি সব থেকে বেশি সিট পায় সেই পার্টি কি বানায়, যে সরকার বানায়। তাহলে এখানে জনগণের কাছে ক্ষমতা আছে, তাই তো? জনগণের দ্বারাই কিন্তু সরকার গঠিত হচ্ছে এবং সেই সরকার জনগণের মঙ্গলের জন্যই তো কাজ করে। তাহলে এখানে সমস্ত ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় একজন ব্যক্তি, একটি রাজনৈতিক দল বা কোনো ক্ষুদ্র গোষ্ঠী ক্ষমতার একচেটিয়া অধিকারী হয়ে থাকে। তাহলে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে একটা শাসক গোষ্ঠী অর্থাৎ একজন ব্যক্তি বা একটা রাজনৈতিক দল বা একটা ক্ষুদ্র গোষ্ঠীর হাতে একটা ক্ষমতা থাকবে, অর্থাৎ শাসক গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে এবং সেই ক্ষমতার দ্বারা একচেটিয়া অধিকারী হয়ে থাকবে তারা। ঠিক আছে, অর্থাৎ ক্ষমতাটা তাদের কাছেই থাকবে, জনগণের কাছে কিন্তু কোনো ক্ষমতা নেই। নেক্সট পার্থক্য হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের স্বীকৃতি হলো গণতন্ত্রের মূল কথা। তাহলে ব্যক্তি স্বাধীনতা, আমাদের যে স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা, আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা, ঠিক আছে, ভারতের যে কোনো স্থানে আমরা বসবাস করতে পারবো, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা। এবং অধিকারের স্বীকৃতি হলো গণতন্ত্রের মূল কথা। এবং আমাদের অধিকারের স্বীকৃতি থাকবে, আমাদের যে স্বাধীনতার অধিকার, আমাদের যে জীবনের অধিকার, ঠিক আছে, সমস্ত অধিকার কিন্তু গণতন্ত্রের মূল কথা। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু স্বাধীনতা, অধিকার এগুলি স্বীকৃত হয়ে থাকে। যেমন ভারত একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশের মধ্যে ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকার আছে। ঠিক আছে, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে কি আছে, যে মৌলিক অধিকারের কথা আছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস এর কথা আছে। তাহলে সেখানে কিন্তু আমাদের স্বাধীনতা, তারপরে যে মৌলিক অধিকার সেগুলি স্বীকৃত হয়। কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তির রাজনৈতিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতাকে অত্যন্ত সংকুচিত করা হয়। কিন্তু একটা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় কি হয়, যে ব্যক্তির যে রাজনৈতিক অধিকার সেটাকে সংকুচিত করা হয়। ঠিক আছে, কিভাবে? যে আমাদের রাজনৈতিক অধিকার মানে হচ্ছে যে আমাদের দেশে যদি কোনো নির্বাচন হয়, নির্বাচনে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি। একটা গণতান্ত্রিক দেশের মধ্যে নির্বাচন হলে সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি। কিভাবে? আমরা আমাদের ভোটাধিকার থাকে, আমরা ভোটের মাধ্যমে, বা আমরা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারি, যে আমাদেরকে জনগণ ভোট দেবে, পরে আমরা সরকার গঠন করব। কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে রাজনৈতিক যে অধিকার সেটাকে সংকুচিত করা হয়। ঠিক আছে, যদি কোনো বিরোধী দল থাকে সেই বিরোধী দলকে সংযুক্ত করে এই শাসক গোষ্ঠীটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর পার্থক্য, সেটা হচ্ছে গণতন্ত্র
আইনের অনুশাসন নীতির উপর প্রতিষ্ঠিত। দেখো এখানে আইনের অনুশাসন, এটাকে ইংরেজিতে বলা হয় রুল অফ ল। রুল অফ ল, এই রুল অফ ল মানেই হচ্ছে আইনের অনুশাসন। এই আইনের অনুশাসন মানে কি একটু বলে দিচ্ছি, যে আইনের অনুশাসন মানে হচ্ছে যে আইনই সর্বোচ্চ, আইনের প্রাধান্য প্রতিষ্ঠা। ঠিক আছে, আইনের চোখে সবাই সমান। যে যদি কেউ কোনো অপরাধমূলক কাজ করে তাকে যেই শাস্তি দেওয়া হবে, ঠিক আছে, সমস্ত জনগণকে কিন্তু সেই শাস্তি দেওয়া হবে। অর্থাৎ আইন কিন্তু সবার জন্য সমান। এমন না যে কোনো ধনী ব্যক্তির জন্য আইন আলাদা, কোনো দরিদ্র ব্যক্তির জন্য আইন আলাদা, শাসক গোষ্ঠীর জন্য আইন আলাদা আর সাধারণ জনগণের জন্য আইন আলাদা, এমন কিন্তু না। আইনের দৃষ্টিতে সবাই সমান। আর এখানের মধ্যে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ একটা দেশের মধ্যে আইনই কিন্তু সর্বোচ্চ। আইন অনুযায়ী কিন্তু শাসকরা কাজ করবে, সমস্ত সরকার পরিচালিত হবে। এমন না যে শাসক সরকার যে আছে, অর্থাৎ শাসক গোষ্ঠী যে আছে, তারা আইন মান্য করবে না। ঠিক আছে, আইনই হচ্ছে সর্বোচ্চ স্থানে থাকবে। এটাই হচ্ছে আইনের অনুশাসন। বোঝা গেল? রুল অফ ল বা আইনের অনুশাসন কি? যে আইনের স্থানই সর্বোচ্চ। একটা দেশে শাসক গোষ্ঠী হোক বা সেটা সাধারণ জনমানুষ হোক, আইনকে মেনে সবাই চলবে, আর আইনের চোখে সবাই সমান। এটা হচ্ছে আইনের অনুশাসন। তাহলে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে, অর্থাৎ একটা গণতন্ত্র হচ্ছে আইনের অনুশাসনের নীতির ওপর প্রতিষ্ঠিত হয়। কিন্তু কর্তৃত্ববাদ আইনের অনুশাসন নীতির ওপর প্রতিষ্ঠিত নয়। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বা শাসন ব্যবস্থার মধ্যে এই আইনের অনুশাসন নীতি কিন্তু দেখা যায় না। আইনের অনুশাসন নীতি মানে কি? যে আইনের অনুশাসন নীতি মানে আইনই সর্বোচ্চ স্থানে থাকবে, আর সেই আইনকে মেনে সরকার সমস্ত কাজ করবে। কিন্তু এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে শাসক গোষ্ঠী হচ্ছে সর্বোচ্চ স্থানে থাকে, শাসক গোষ্ঠী আইনকে ভঙ্গ করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানের মধ্যে শাসক গোষ্ঠী ঊর্ধ্বে থাকে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, এখানে আইন ঊর্ধ্বে থাকে না। আর এখানের মধ্যে গণতন্ত্রে যেমন বলা হয় আইনের অনুশাসন বলতে বোঝানো হয় যে আইনের দৃষ্টিতে সবাই সমান, কিন্তু এখানে কিন্তু তা পরিলক্ষিত হয় না। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আইনের চোখে, যে আইনের দৃষ্টিতে যে সবাই সমান, এই নীতি কিন্তু এখানে পরিলক্ষিত হয় না। শাসক গোষ্ঠী যদি কোনো অপরাধও করে, ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণও করে, তাহলে কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না। তাহলে এখানে আইনের অনুশাসন নীতি কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এটাই বলছে যে কর্তৃত্ববাদ আইনের অনুশাসন নীতির উপর প্রতিষ্ঠিত নয়। নেক্সট পার্থক্য দেখো 4 নম্বর, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং স্বার্থ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। তাহলে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, একটা গণতান্ত্রিক দেশের মধ্যে বা একটা দেশের মধ্যে জনগণ যে আছে, এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি হতে পারে। সরকার একটা কাজ করছে, কেউ বললো এটা ভালো, কেউ বললো এটা খারাপ, এক একজনের এক এক মতামত থাকতেই পারে, সব মানুষ তো সমান নয়, সেটাই বলছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে এবং স্বার্থ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে আর কি একটা গণতান্ত্রিক দেশের মধ্যে। ঠিক আছে, একটা দেশের মধ্যে জনগণের আলাদা আলাদা স্বার্থ থাকতে পারে। কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় বিরুদ্ধ মতের কোনো গুরুত্ব নেই। তাহলে এখানে কিন্তু জনগণ যদি শাসকের বিরুদ্ধে কোনো মতামত প্রকাশ করে, সেটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, শাসক বিরোধী সমস্ত প্রতিবাদকে স্তব্ধ করা হয়। তাহলে একটা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে শাসক বিরোধী যদি কোনো মতামত থাকে, জনগণ প্রকাশ করে, তাকে স্তব্ধ করা হয়, অর্থাৎ তাকে জেলে পাঠিয়ে দিল। সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলা চলবে না। ঠিক আছে, সরকারের সমালোচনা করা যাবে না। কিন্তু একটা গণতান্ত্রিক দেশের মধ্যে সরকারের সমালোচনা হয়ে থাকে। সরকার যদি কোনো খারাপ পলিসি, নীতি নির্ধারণ করে, তাহলে জনগণ বিরোধিতা করবে। আর যদি কোনো ভালো পলিসি, ঠিক আছে, জনগণের স্বার্থের জন্য কোনো কাজ করতে থাকে, তখন জনগণ সেখানে তাদের মতামত প্রকাশ করবে। কিন্তু এখানের মধ্যে কোনো বিরোধী যাতে কোনো মত প্রকাশ না করে, তার জন্য সেই বিরোধী মতকে স্তব্ধ করা হয় এখানের মধ্যে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নম্বর পার্থক্য, যে গণতন্ত্রের সাফল্যের অন্যতম ভিত্তি হলো স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। গণমাধ্যম অর্থাৎ যে নিউজ মিডিয়াগুলি আছে, ঠিক আছে, সংবাদ মাধ্যম যে আছে, সেগুলি কিন্তু স্বাধীন এবং নিরপেক্ষ হতে হবে। সরকারের হয়ে যাতে কিছু না বলে, এবং সরকার একদম ফ্রিলি কাজ করবে। নিউজ মিডিয়াগুলি সরকার যা করছে তাই পেশ করবে। সরকার যদি কোনো খারাপ পলিসি আর কি তৈরি করে, তাও নিউজ পেপারে ছাপা হবে, ভালো কাজ করলে সেটাও ছাপা হবে। এমন না যে সরকার যেগুলি ভালো ভালো কাজ করছে সেগুলিই ছাপা হচ্ছে, আর যেই খারাপ কাজগুলি করছে সেগুলি সেই নিউজ মিডিয়াতে, গণমাধ্যমে প্রকাশ করার
প্রকাশ করছেই না গণমাধ্যমগুলি। কিসের জন্য? যে সরকারের ভয়ে, সরকার সেখানে নিয়ন্ত্রণ করছে। তো সরকার যদি কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে থাকে তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের গণতন্ত্র সেখানে কিন্তু সফলতা পায় না। অর্থাৎ গণতন্ত্রের সাফল্যের ভিত্তি হচ্ছে এই গণমাধ্যমের নিরপেক্ষতা এবং স্বাধীনতা। কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় গণমাধ্যম শাসক তথা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানের মধ্যে কি হয়, যে এখানের মধ্যে গণমাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করে সরকার। সরকার যা বলে নিউজ পেপারগুলি তাই ছাপে, সরকারের বিরুদ্ধে কিচ্ছু ছাপায় না নিউজ পেপারে। ঠিক আছে? যেমন নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া যে দেশটি আছে, সেখানে কিন্তু 2 থেকে 3টি মাত্র গণমাধ্যম অর্থাৎ নিউজ চ্যানেল আছে। আর সেখানে যে প্রেসিডেন্ট কিম জং উন সেটাই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ সরকারের দ্বারা সেটা নিয়ন্ত্রিত। এমনিতে কোনো অন্য যে স্বাধীন এবং নিরপেক্ষ কোনো কি থাকবে, যে নিউজ গণমাধ্যম থাকবে, সেটা কিন্তু সেখানে পরিলক্ষিত হয় না। তাহলে এটা বলা যায়। ঠিক আছে? তাহলে বোঝা গেল পার্থক্যটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ। তোমরা এগুলি নোট করে রাখো আর এটা বারবার পড়ো, মুখস্থ হয়ে যাবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে কর্তৃত্ববাদ, গণতন্ত্র এই দুটি টপিক শেষ। আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে সর্বাত্মকবাদ, টোটালিটারিয়ানিজম। ঠিক আছে? তাহলে সর্বাত্মকবাদ সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।